সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোচ্চার সারা দেশ। বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালু করতে যাচ্ছে সরকার। আলোচনায় আসছে ফেজ 1-এর মূল্যায়ন কি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে, সাম্প্রতিক রাজনীতি ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় অপারেশন ডেভিল হান্ট। আর এসব বিষয় নিয়ে বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নিব এখনকার প্রধান শিরোনামগুলো। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এক সন্দেহভাজনের ছবি প্রকাশ, জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দলগুলোর সঙ্গে বৈঠক, ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যের ডাক। ফায়দা লোটার চেষ্টা দেখছেন তারেক রহমান। হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপি ও ইনকলাব মঞ্চের বিক্ষোভ। 48 ঘন্টায় গ্রেফতার না হলে আন্দোলন। শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক। তারেক রহমান দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। অংশ নেবেন নির্বাচনে। প্রস্তুত হচ্ছে বাড়ি, কার্যালয়, নিরাপত্তায় সব ব্যবস্থা নেবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং মিয়ানমারের ভেতরে ফের মর্টারশেল বিস্ফোরণ, বিকট শব্দে কক্সবাজার সীমান্ত এলাকায় বাড়ছে আতঙ্ক। 3টি বাড়িতে গুলি লাগার দাবি বাসিন্দাদের। দর্শক, সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এবং নির্বাচনকে সামনে রেখে একজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, যিনি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন, শরীফ ওসমান হাদি, যিনি ইনকলাব মঞ্চের একজন মুখপাত্র, এবং তার উপরে গতকালকে আপনারা দেখেছেন যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, গুলি হামলার ঘটনা ঘটেছে, এবং তিনি এই মুহূর্তে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। এসব বিষয় নিয়ে আজকে আমাদের সম্পাদকীয় হচ্ছে, যেখানে আমাদের দুজন অতিথি রয়েছেন। আমি প্রথমেই যাব আল মামুন রাসেলের কাছে, যিনি সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী। আমি জানতে চাই আপনার কাছে, এই আমাদের যে বিষয়টি আজকে, যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 যেটা চালু করতে যাচ্ছে বা সরকার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, এর আগে আমার প্রশ্ন থাকবে যে ওসমান হাদি হত্যা চেষ্টা মূলত বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র অংশ, এটা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা দেখছেন না। এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে কারা করছে এই হামলা? জি, অসংখ্য ধন্যবাদ সালিহিন ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট, খুব আমার সিনিয়র বড় ভাই মোশাররফ ভাই, এবং সময় টিভি যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন, রাত পোহালে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। জি, আমরা শহীদরা যারা আমাদের জীবন দিয়েছে দেশ সুন্দর করার জন্য, সেই বুদ্ধিজীবী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে আপনি আমাদের আরেকটি সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে 2009 সালে, এই 25শে ফেব্রুয়ারি, পিলখানা পায় 57 জন পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায়, যেটি তদন্ত প্রতিবেদনে আসছে। সেনা কর্মকর্তা যারা সূর্য সন্তান ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছে। দেখেন, ফ্রেঞ্চ দার্শনিক একটা চমৎকার কথা বলেছেন যে বিপ্লব, রেভলিউশন ইটস চিলড্রেন, বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। আজকে আমাদের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা যে নতুন বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশটা কিন্তু আমাদের অনেক কিছু ত্যাগের বিনিময়ে বাংলাদেশটা পেয়েছি। এই বাংলাদেশটা, নতুন বাংলাদেশটা পাওয়ার কারণে আমরা আমাদের এই দেশনেত্রী বেগম জিয়াকে মুক্ত করতে পেরেছি। জামাতের নেতৃবৃন্দরা তারা তাদের উপর যে কলঙ্ক ছাপ দেওয়া হয়েছে সেটা থেকে তারা মুক্ত হতে পেরেছে। সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার পেয়েছি যারা বিপ্লবী ছিল তাদের বিপ্লবের কারণে, ছাত্র জনতার কারণে। কিন্তু সেটি আমরা তাদের ফলাফলটা কি পাচ্ছি? আজকে যে আপনারা এইটা দিচ্ছেন যে হান্ট করা হয়েছে, এটা কি বলে আপনার ফেজ 2, তাহলে আমাকে প্রথম প্রশ্ন আসবে, ফেজ 1-এর কি হয়েছে?
we এই didn't প্রশ্নটা আমার ছিল আসলে করবো। get any update how many weapons have been recovered আমরা কি পেয়েছি যে ফেজ 1 7 ফেব্রুয়ারি যে গাজীপুরে আপনি দেখেছেন গাজীপুরে যে হামলাটা এই গাজীপুরে ছাত্র জনতার উপর হামলা হয়েছে একজন নিহত জি, জি। হয়েছেন পরবর্তী ফেজ 1 শুরু হয়েছে আমরা প্রথম 2-3 দিন দেখছি 7,000 8,000 কে গ্রেফতার করা হয়েছে কিন্তু যে পরিমাণ অস্ত্র আপনি জানেন গত ইলেকশন 24-এর ইলেকশনের সময় প্রায় 2.5 লক্ষ লাইসেন্স দেওয়া হয়েছিল অস্ত্রের সে 2.5 লক্ষ লাইসেন্স কতগুলো বাতিল করা হয়েছে সেই লাইসেন্সগুলো কতগুলো সে অস্ত্রগুলো কয়টা উদ্ধার করা হয়েছে তারপর আপনি দেখেন প্রায় এই 60-এর উপরে থানা লুট হয়েছে সে থানার যে অস্ত্রগুলো ছিল সে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে কিনা আপনি যেটি এই নিয়ে আসেন আপনি যেটি প্রশ্ন নিয়ে আসেন যে এটা একটা বড় চক্রান্ত আমি মনে করি আপনি দেখেন দেশের বাইরে থেকে যারা এবার ক্ষমতাচ্যুত হয়েছে তাদের তো ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে তাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ এবং কি তাদের প্রচুর পরিমাণ অর্থ তারা নিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে এবং তাদের অস্ত্র ঝনঝনানি আমরা দেখেছি সেগুলো নিয়ে তো তারা বসে নেই এবং কি আপনি জানেন একজন কলামিস্ট একজন অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের নিজু মজুমদার তিনি বিদেশ থেকে রিপাবলিক বাংলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে এই একটা নিউজ ভুইফুর একটা আছে সেখানে সে বলছে যে আমরা সশস্ত্র বিপ্লব করব এবং কি ইন্ডিয়াকে বলছে যে আপনারা এসে হস্তক্ষেপ করুন দিচ্ছে তার মানে তারা যে বসে হাদিকে যে হত্যা করা হয়েছে হাদিকে যে গুলি করা হয়েছে হাদি কিন্তু এর আগ থেকে বলেছে তাকে প্রায় 30-40টা দেশ থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে তাকে বিভিন্নভাবে করা হয়েছে কিন্তু আমরা যারা প্রশাসনে আছে বা এই যে অন্তর্বর্তী সরকার যাদেরকে ছাত্র জনতা বসিয়েছে তারা এইটি বিষয়ে কি উদ্যোগ গ্রহণ করেছে এবং হাদিরা বিপ্লবীরা যে তফসিল ঘোষণা হওয়ার পরে তাদের উপর আক্রমণ হবে এটা কিন্তু অনুমেয় ছিল এবং কি রাশেদ খান নিজেও বলেছে ভাই 50-60 জনকে যারা এমপি প্রার্থী আছে তাদের উপর আক্রমণ তাদেরকে হত্যা করা হবে এমন তথ্য তাহলে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে আমাদের যে এই যারা করছে আমরা দেখেন আমি খুব অবাক হচ্ছি কি জানেন হাদিকে তো আমরা সকলেই বিশ্বাস করি হাদিকে আমি মনে করি কেউ প্রশ্ন তুলছে মির্জা আব্বাস সাহেব এটা করেছে কখনো সম্ভব না যারা বিপ্লবী শক্তি তারা কখনো এই কাজ করবে না কারণ যে বিপ্লবী সন্তানদেরকে তারা হত্যা করবে না কখনো এবং কি বলা হচ্ছে এই রিজভী সাহেব তিনি বললেন যে ডাকসুর ভিপি সাদিক কাইম পরবর্তী দিনে যদিও ক্ষমা চেয়েছেন এটার জন্য উনি কিন্তু একটা ফটো কার্ড দেখে আপনি বিপ্লবী যারা আপনাদের সহযোদ্ধা ছিল বিপ্লবী যারা আপনার সহযোদ্ধা ছিল এদেরকে একটা ছোট্ট একটা ফটো কার্ড দেখে আপনি কিভাবে ধরে নিলেন এরা হাদিকে হত্যা করতে পারে এটা দুঃখ প্রকাশ করেছেন এই ধারণাটা কেন হয় এই ধারণা যদি তৈরি হয় যে কোনো পক্ষের কাছে এই ধারণা যদি তৈরি হয় তাহলে তৃতীয় পক্ষ যারা সুযোগ সন্ধানী তারা কিন্তু সুযোগটা কাজে লাগাবে এবং কাজে লাগাচ্ছে করি যেটা আপনি রিজভী ভাইয়ের কথা বললেন রিজভী আহমেদ যেটা বিষয় একই সঙ্গে মির্জা আব্বাসের সাথে যে ঘটনাটা ঘটেছে গতকালকে ঢাকা মেডিকেলে যে প্রশ্নটা করেছে তিনি কেন এখানে এসেছেন বা একটা মব তৈরি করার একটা বিষয় যে তৈরি হয়েছিল শুধু মির্জা আব্বাস সাহেব না এই জামাতের আমির গিয়েছেন ওনাকেও ভুয়া ধ্বনি দেওয়া হয়েছে আমরা দেখছিলাম জামাতের আমিরকেও দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে দেওয়া হয়েছে এটা কেন এটাকে আসলে দেখেন এটাকে আমরা এত সিরিয়াসলি নেওয়া উচিত না কারণ ওখানে যারা তার সহযোদ্ধারা ছিল তারা ওই সময় শোকাহত তাদের আসলে কিংকর্তব্য বিমূঢ় ওই সময় মাথা ঠিক থাকে না ওই সময় কি আপনি দেখেন শুধু এটা না আপনি আমাদের উত্তরায় যে ঘটনাটা ঘটেছে ওই সময় যারা গিয়েছে তাদেরকে কিন্তু ভুয়া বলা হয়েছে কেন আসছেন আপনারা এই সময় কেন আসছেন এখানে উদ্ধারের সময় আপনারা এসে মিডিয়াতে কেন আসছেন বলা হয়েছে তার মানে ওইটাকে আমি যদিও এটাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন এটা একটা ষড়যন্ত্র এটা হচ্ছে যারা আমাদের বিপক্ষ আছে মানে জামাতকে ইন্ডিকেট করেছেন তারা এটা করতে পারে গুপ্ত বিভিন্নভাবে কথা বলেছেন আমি মনে করি এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই এটা যদি শুধু মির্জা আব্বাসের সাথে হতো তাহলে একটা কথা এটা জামাতের আমিরের সাথেও হয়েছে তার মানে এটা কেন হবে জামাতের আমির মির্জা আব্বাস কিংবা আপনি এনসিপির কোন নেতা বলেন বা সেখানে দেখেন অন্য লেভেলের কোন নেতা তারা কেন আমি কথা আমার কাছে কি মনে হয় জানেন আমার কাছে ধারণা কি মনে হয় জানেন দেখেন আজকে বর্তমানে হাদিকে যে আক্রমণ হয়েছে এটার মূল কারণ হচ্ছে বিএনপি এবং জামাতের যে তাদের মধ্যে যে দূরত্ব তৃতীয় শক্তি কখন আসে জামাত এবং বিএনপি গত 17-18 বছর একসাথে ছিল একসাথে থাকার কারণে যে একটা শক্তি তৈরি হয়েছে জামাত এবং বিএনপির মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে তারা আওয়ামী লীগের মতো অ্যাগ্রেসিভ না তারা দেশের স্বার্থের জন্য কখনো পিলখানার মতো 17 জন অফিসারকে হত্যা করবে না তারা দেশের স্বার্থে এগিয়ে এই দিক থেকে আমার মনে হয় যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন যে দূরত্বটা তৈরি হয়েছে এই দূরত্বটার কারণে তৃতীয় একটা শক্তি তারা চলে আসছে তাদের কারণে হাদির উপর আক্রমণ হয়েছে যদি বিএনপি এবং জামাত যদি ঐক্যবদ্ধ থাকতো এবং জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা স্টেক হোল্ডার যদি একসাথে থাকতো তাহলে কিন্তু এই যে তৃতীয় শক্তির আবির্ভাব
আমি মনে করি যে দেখেন বৈচিত্র্যতার মধ্যে ঐক্য প্রয়োজন। আমাদের মধ্যে কেউ জাতীয়তাবাদ, কেউ ইসলামী বিশ্বাসী, কিন্তু এই যে ঐক্যটা প্রশ্নে আসবো, আমি ঐক্য প্রশ্ন আসবো রাসেল সাহেব। আমি একটু এবি মোশাররফ হোসেন আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যেই প্রশ্নটা আমি শুরু করেছিলাম ওনাকে, যে মির্জা আব্বাস যে কথাটা বলেছেন যে বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র অংশ, যেটি কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, তো এই বিষয়টি আসলে কেন এই প্রেক্ষাপট তৈরি হচ্ছে যে আজকে উনি যেমনটি বলছিলেন যে ঐক্যে আসলে দুই জামাত বিএনপির মধ্যে তাদের মধ্যে দূরত্ব আসলে তৃতীয় পক্ষ শক্তি বা কাজে লাগাচ্ছে, আপনি কি তাই মনে করেন যে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে এই ধরনের ঘটনা, একজন প্রার্থী বা জুলাই যোদ্ধার উপর এরকম হামলা? ধন্যবাদ আপনাকে সালিহিন, ধন্যবাদ আমার সহ আলোচক অ্যাডভোকেট রাসেল সহ যারা আমাদেরকে শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, একটা ষড়যন্ত্র কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। কারণ এই গত 11 তারিখ তফসিল ঘোষণার আগে বাংলাদেশের আপনি যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করতেন, নির্বাচনীয় সবার মাঝে কিন্তু একটা কনফিউশন ছিল, আসলে নির্বাচন হবে। জি, এই প্রশ্নটা ছিল। জি, কিন্তু 11 তারিখ যখন এই শিডিউলটা ডিক্লেয়ার হয়ে গেল, তখন এই ষড়যন্ত্রকারীরা যারা এই প্রোপাগান্ডা তৈরি করে তাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রকাশ আমি মনে করি যে হাদির উপর এই হামলাটা। কারণ এখনো নির্বাচন শুরু হয়নি, হাদি তার একজন প্রার্থীতে নিজেকে ঘোষণা করে সে তার প্রচারণা চালাচ্ছে, এবং সে একজন বলছে তরুণ ক্যান্ডিডেট, কিন্তু সে এর আগে নির্বাচনের অভিজ্ঞতা তার নাই, এবং কোনো বিশেষ বড় দলের সে কোনো প্রতিনিধিও না। তাকে নিয়ে খুব একটা বিশেষ চিন্তা করার আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এটা চিন্তাও করে নাই। তাহলে কেন তার উপর হামলাটা হবে? প্রশ্নটা তো আজকে আপনি যেমন আলোচনার একটা বিষয় করেছেন সারা বাংলাদেশে হাদির উপর, অর্থাৎ এটা হলো বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক পথে আমরা একটা উদাহরণ, প্রার্থী একটা দৃষ্টান্ত হতে পারে যে হামলা 300 আসনে একটা জানান দেওয়া যে আমরা কিন্তু আমরা কিন্তু আছি। অর্থাৎ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, মানুষের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করার জন্য পরিকল্পিতভাবে একটা শক্তি এটা করেছে। আমরা যতটুকু পত্রপত্রিকা দেখলাম অথবা ফুটেজের যতটুকু দেখলাম, আপনি যারা এই ঘটনার সাথে জড়িত, আমরা পত্রিকা দেখেছি, এটা আমি তার ওখানে ছিলাম না, যে এই ছেলে হাদির সাথে ওখানে কিন্তু ক্যাম্পিংও করেছে, ওখানে ছিল, এটা অনেক পত্রপত্রিকা আমরা দেখেছি। তাইলে ওখানে কিভাবে গেল? নিশ্চয়ই হাদির পূর্ব পরিচিত অথবা তার সাথে কোনো একটা সম্পর্ক আছে। অর্থাৎ নিজস্ব লোকদেরকে যে কোনোভাবে বায়াস্ট করে কিন্তু এই ঘটনাটা সংগঠিত করেছে, যেটা হয় আমরা অতীতে দেখেছি যে খুব ঘনিষ্ঠ লোক দিয়ে এই ধরনের গুপ্ত হত্যাগুলি সংগঠিত করে। আজকে হাদিকে কেন্দ্র করে আপনি দেখবেন যে জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তি কিন্তু আজকে এক হয়ে গেছে। জি, তো সুতরাং এই শক্তি যদি 15 মাসে ঐক্য কোথায় ছিল? অনৈক্য আমি এটা বলি না, আমি একটু রাসেলের সাথে একটু দ্বিমত করি। এখন একটা নির্বাচন মানে একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সবাই জিততে চায়, সেখানে আমি এটাকে দ্বন্দ্ব মানতে কোনোভাবেই রাজি না, আমি এখানে বিরোধ বলতে কোনো রকম মানি না। কারণ এই যে নির্বাচনটা হবে এটা কাদের মধ্যে হবে? এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রাজপথে ছিল তাদের মধ্যে। আপনার অন্য কোনো শক্তি এসে কিন্তু ক্ষমতা গ্রহণ করবে না, এদের মধ্যে যারা বিজয়ী হবে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে তারাই হবে। সুতরাং আমি এটা বিরোধ দেখি না, আমি মনে করি এটা একটা খুব সুস্থ একটা প্রতিযোগিতা, গণতান্ত্রিক যুদ্ধ, এটাকে আমি মনে করি। সুতরাং এখানে কেউ কাউকে মেরে ফেলবে এই শক্তি এর মধ্যে আছে বলে আমি কোনোভাবে বিশ্বাস করতে চাই না। কিন্তু দোষারোপের কথা কি বলবেন? আসলে একে অপরকে দোষারোপ করছেন। এইটা হলো কি, এইটা হলো একটা মানে আমাদের দেশে তো আছে নির্বাচন যখন আসে নানা ধরনের এই হত্যার ঘটনা যদি বলি আর কি, মানে এইটা নিয়ে কেন কালকে মির্জা আব্বাসের উপরে কেন ফেসবুকে ঘুরছে, তিনি ওই 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস, ওই আসনে হাদিও প্রার্থী, উনি করে থাকতে পারেন। আবার রিজভী ভাইয়ের কথা যেমন বলছিলেন, রিজভী আহমেদ যিনি একটি ভুয়া কার্ড দেখে আসলে কথা বলে যদি ভুল স্বীকার করেছেন, আপনি তো গণমাধ্যম আছেন। এখন কিন্তু আমরা যারা রাজনীতি করি, আপনি আমি অথবা রাসেল সাহেব, আমরা কিন্তু অনেক কিছু হয়তো প্রযুক্তির কিছুটা জ্ঞান আমাদের আছে, অনেকের আছে কিন্তু প্রযুক্তি। এই যেমন গ্রামগঞ্জে আমরা যখন যাই, এই যে যখন একটা ফেসবুকে একটা নিউজ হলো, মানে ছাপার অক্ষরটাকে কিন্তু অনেকটা এটা বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে, মনে করে আমাদেরকে জিজ্ঞেস করে, দেখলাম যে এইটা এই নিউজটা দেখলাম, হ্যাঁ এই প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি, আপনারা হন না? অর্থাৎ কোনটা ফেক আর কোনটা রিয়াল, এই ডিফারেন্সটা কিন্তু আমরা অনেকে বুঝি না। কিন্তু এই যেমন আমি মাঝে মাঝে বিভ্রান্ত হই, যে দেখবেন অনেকে করে কি একটা হয়তো 1 সপ্তাহ আগের একটা নিউজকে এখনই পোস্ট করে দিল, কিন্তু তখন কিন্তু আসে যে 10 সেকেন্ড আগে এটা পোস্ট হইলো বা আধা ঘন্টা আগে পোস্ট হলো,
কিন্তু উনি নিজেও বোঝে না এই জিনিসটা গুরুত্বটা কত, এটা জনমতে কি ধরনের একটা বিভ্রান্ত তৈরি হবে। তা আমি মনে করি মির্জা আব্বাসের সাথে যে আচরণটা কালকে করা হয়েছে এইটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য একটি বিষয়। জামাতের আমিরকেও ভুয়া হ্যাঁ, বলে এটা স্লোগান দেওয়া কোনোভাবে হয়েছে। এটাকে সমর্থন করা যায় না। আপনার মধ্যে তারুণ্য থাকবে, সে তারুণ্য যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে এটা নিয়ে কিন্তু একটা নেগেটিভ বার্তা মুশারফ যেতে ভাই, আমি পারে। এটার সাথে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের দল থেকে বিশেষ করে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই বলছেন অশনি সংকেত এবং এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আপনি কি তাই মনে করেন যে নির্বাচন পিছনের কোনো শঙ্কা আছে, এই ধরনের হামলা বা আরো হতে পারে, বা এই শঙ্কা আছে কিনা এবং নির্বাচন পিছাতে পারে কিনা? না, নির্বাচন আগে যে সংখ্যাটা ছিল শিডিউল ঘোষণার পর আমরা মনে করি কোনোভাবে সংখ্যা নাই। কিন্তু যেই পরাজিত ফেসিস সরকার, আজকে যেটা রাসেল সাহেব বলেছে, আপনি সোশ্যাল মিডিয়া যান, নানা ধরনের ফেক আইডি করে তারা কিন্তু নানা ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে এবং বাইরের দুনিয়াতে একটা ট্যাগ লাগাবার চেষ্টা করছে যে ডক্টর ইউনূস বাংলাদেশে কিছু মৌলবাদী শক্তি নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। এটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় বলার চেষ্টা করছে। অর্থাৎ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন যারা একটু সেকুলার রাজনীতি করে তাদেরকে বোঝাতে চাচ্ছে এখানে একটা মুসলিম মিলিট্যান্ট, মানে আমরা জঙ্গি বলে তারা যারা আখ্যায়িত করে, যে এটা বাংলাদেশ দখল করেছে। অর্থাৎ এই যে আমাদের একটি ঐক্য এবং আগামী দিনে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের দিকে যাচ্ছি, সেই জায়গাটাকে প্রতিবন্ধী করার জন্য আজকে পরাজিত ফেসিস্টরা এই কাজগুলি করছে। এখানে আমরা একটাই পথ আছে, আমি মনে করি আগামী দিনে যে আমাদের দিনগুলি আছে, এখানে আমি মনে করি এই নির্বাচনে হার জিতের কোনো আমি দেখি না কিছু। এখানে যদি বিএনপি যদি জেতে সেটা এই আন্দোলনের সহায়ক শক্তি, এখানে যদি এনসিপি জেতে তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এখানে জামাত জেতে আন্দোলনের সাথে, আমরা কে হারলো, কিন্তু দেশটাকে আমরা গড়ে তুলতে পারি। কারণ শেখ হাসিনা দেশটাকে এমন একটা জায়গায় রেখে গেছে, আপনি দেখেন এই হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, একজন মন্ত্রীর লন্ডনে 750 বাড়ি, এটা কি আপনি জীবনে শুনেছেন? তো অর্থাৎ এই বাংলাদেশটাকে কিন্তু এক ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এইটাকে যদি সেভ করতে হয়, বাঁচাতে হলে এই রাজনৈতিক শক্তিগুলির মধ্যে ঐক্য একটা প্রশ্ন করবো আল মামুন রাসেলের কাছে, তারপর আপনার কাছে আমি আবার আসছি। সেটা হচ্ছে যে আজ এই প্রশ্নটা করলাম যে আপনি কি মনে করেন যে নির্বাচন পেছনে কোনো ষড়যন্ত্র দেখছেন, এই হামলার ঘটনা বা আরো কোনো হামলা হবে, আর নির্বাচন পেছালে আসলে ক্ষতি কার হবে? দেখেন, যারা পরাজিত শক্তি, আমি তো সবসময় মনে করি এই একটা কথা আমরা কিন্তু একটা স্লোগান শুরু থেকে বলি যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। এবারে যে অভ্যুত্থানটা হয়েছে এটা কিন্তু বিএনপিকে জিতানোর জন্য না, জামাতকে জিতানোর জন্য না, এনসিপিকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। তাহলে সেই বাংলাদেশকে জিতানোর জন্য যে সামনে যে ইলেকশনটা আছে, এটা এমন একটা ইলেকশন যে ইলেকশনটা আগামীর বাংলাদেশ কেমন চলবে এই ইলেকশনের উপর নির্ধারণ করবে। তো সুতরাং এই ইলেকশনকে যদি বন্ধ করা যায় তাহলে কি হবে? যারা এখন আপকামিং পাওয়ারে যাবে তারা কি করবে? এই অন্তর্বর্তী সরকারের উপর খেপে যাবে। আর অন্তর্বর্তীকালীন সরকার উপর খেপে গেলে তাহলে কি হবে? চতুর্থ পক্ষ সেনাবাহিনী ক্ষমতা নিবে। আর সেনাবাহিনী ক্ষমতাটা নিলে কার সুবিধা হবে? যারা পরাজিত শক্তি তারা আসতে চাইবে, তারা আসতে পারবে। দেখেন, তাদেরকে নর্মালাইজ করার জন্য বাংলাদেশে কি পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে। আপনি প্রথম আলো রিসেন্টলি যে জরিপটা করেছে যে আগামীর ক্ষমতায় কে যাবে, যারা নিষিদ্ধ, যাদের প্রধান যিনি তাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে আপনি জরিপের অংশ করলেন কেন? তার মানে আপনি কি বোঝাচ্ছেন? আপনি আপনার প্লেয়ার না, যে খেলার সুযোগ নেয় তাকে বললেন সে এত 2টা গোল দিবে। কিভাবে দিবে? সে তো প্লেয়ারে না, সে তো খেলার অংশ না। তার মানে আপনি নরমালাইজ করার জন্য চেষ্টা করছেন কিছু মিডিয়া। এটা তো সত্যি যে তাদের কিছু সমর্থক, তাদের ভোট তো এখনো রয়ে গেছে বাংলাদেশে। আছে তো, তারা তো আছে। সমর্থকের কোনো কথা, পার্সেন্টেজ তো আছে, শুনেন, এটা স্বীকার করেন তো। সমর্থক কোনো কথা না। নির্বাচন হবে, নির্বাচন যারা প্রার্থী হবে, পৃথিবীতে যারা পরাজিত শক্তি, এদের জন্য ইতিহাস তৈরি হয় না। এদের সমর্থক থাকবে, সমর্থক পরিবর্তন হবে, স্বাভাবিক। এরা হত্যা করেছে নিজের দেশের। 1971 সালে আপনি দেখেন 1971 সালে হত্যা কিভাবে হয়েছে। 1971 সালে ভিন্ন সংস্কৃতির, ভিন্ন একটি জুডিকশনের মানুষ তার ভিন্ন ভাষাভাষীর উপর আক্রমণ করেছে। আর এবার কি হয়েছে? নিজের ভাষাভাষী, নিজের জনগণ, নিজের দেশের মানুষের উপরে তার দেশের প্রধান আক্রমণ করেছে। তাহলে কি একই কথা হলো? একই কথা না। সুতরাং সে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য, উইথ ডিউ রেসপেক্ট টু ইউর মিডিয়া, আপনাদের মিডিয়ার সম্মান রেখে আমি বলছি, কিছু মিডিয়া, আমি কোর্টে আনকোট করি, কিছু মিডিয়া আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে। এবং কিছু সুশীল আছে, তারা এই বিভিন্ন টকশোগুলোতে এসে তারা আওয়ামী লীগকে নর্মালাইজ করে। তারা বলেছে যে আওয়ামী লীগ নাকি ইলেকশনে না আসলে নাকি নির্বাচনই হবে না, নির্বাচন নাকি বৈধতা হবে না। তাহলে আজকে গত তিনটা ইলেকশন আওয়ামী লীগ যে পুরো বাংলাদেশ ছাড়া ইলেকশন করেছে, শুধুমাত্র 10%, 15% তাদের যে সমর্থক আছে তাদেরকে নিয়ে ইলেকশন করেছে, সেই সময় তো এই প্রশ্ন আসে নাই
তাহলে কেন যে পরাজিত শক্তি তারা নাই, আপনি সুশীল সেজে আপনি বিভিন্ন মিডিয়াতে টকশন, আমি সম্মান রেখে বলছি, আপনারা যারা মিডিয়া আছেন আপনাদেরকে এই যে খেয়াল রাখতে হবে, নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের ভূমিকা আছে, আপনাদেরও ভূমিকা আছে, আপনাদেরও ভূমিকা আছে। আপনারা চাইলে অনেক কিছু, আপনারা হচ্ছে জাতির বলা হয় আয়না স্বরূপ, আপনারা মিরর অফ দ্য নেশন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। এই যে যারা সুশীল সেজে আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা করবে, আপনারা যদি তাদেরকে এই যে টকশোগুলোতে সুযোগ দেন, তাহলে বাংলাদেশ কিন্তু আর দাঁড়াতে পারবে না। জি, আমি আসবো। মোশাররফ ভাই, আপনি একটু আমাকে বলবেন যে ডেভিল হান্টের প্রশ্ন যেটা আসলো, অপারেশন ডেভিল হান্ট, সেটাতে আপনি কি মনে করেন যে গত প্রায় 10 মাস ধরে যে ডেভিল হান্ট অপারেশন চলেছিল, অপারেশন ডেভিল হান্ট, তাতে করে কি আপনি সন্তুষ্ট? জাতি কি কিছু পেয়েছে যে এই ডেভিল হান্টের মাধ্যমে, এই অপারেশনের মাধ্যমে অস্ত্র উদ্ধার হয়েছে বা যারা অপরাধী তাদেরকে শনাক্ত করা গেছে, তাদেরকে গ্রেফতার করা গেছে? আদৌ কি সম্ভব হয়েছে এটা? না, এটা সম্ভব হয় না। কেন? বরং আমি মনে করি ডেভিল হান্ট যেটা এখনো কিন্তু চলমান, জি চলছে, হ্যাঁ চলছে, এরা সফলতা অর্জন করতে পারেনি। কারণ আমরা দেখেছি যে প্রায় তারা বলে যে প্রায় 30,000 অস্ত্র লুট হয়েছে, তারা কেন উদ্ধার করতে পারেনি? বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমি তো এর আগে তো বহু সক্ষমতার পরিচয় দিয়েছে, এখন কেন তারা পাচ্ছে না? অর্থাৎ আমরা যে কথাটা বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এই ভূমিকাটা পালন করা দরকার, এই 1 বছর 4 মাসও এখন তারা ঘুরে দাঁড়াতে পারেনি। এটা হলো মূল বিষয়। আরেকটু জিনিস আমার মনে হয়, আরেকটু এই যে আজকে আপনার সন্ত্রাস বলেন, এই যে ফেসিসদেরকে আস্ফালন বলেন, এর জন্য সরকার অনেকাংশে দায়ী। আপনার নিশ্চয়ই মনে আছে, আমার এখানে হাইকোর্টের একজন সুপ্রিম কোর্টের বিচারপতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের নামে মামলা হয়েছে, ইচ্ছে মামলা হইলে গ্রেপ্তার হবে না। তাহলে আমার 2000 লোক যে জীবন দিল, যাদেরকে হত্যা করা হলো, তাদের খুনিরা তো ঘুরে বেড়াচ্ছে। সংকটটা এখানেই তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি দেখেন, যদি এখানে অতিরিক্ত কোনো আসামি দেওয়া হয়ে থাকে, প্রতিহিংসা বরং অপরাধ দেওয়া হয়, তাহলে তো গভর্নমেন্টের তো বহু সিস্টেম আছে, পুলিশের বহু সিস্টেম আছে, সেই আসামিকে বাদ দিয়ে দিতে পারে, সেই আসামির বিরুদ্ধে কোন স্পেশাল নোট দিতে পারে এসপি পদমর্যাদায় যে কোনো কর্মকর্তা। সেখানে আপনি যদি বলেন যে মামলা হলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে না, আপনি দেখেন গ্রেপ্তারের সংখ্যাটা কত। আওয়ামী লীগের আমলে আপনি যদি হিসাব আমি দিতে পারি, যদি 3টা নির্বাচন অবৈধ হয়েছে, আপনি যদি 200 করে এমপি ধরেন, 600 এমপি, মানে কেউ যদি ডাবল হয়ে থাকে, আপনার 497টা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ছিল, কয়জন গ্রেপ্তার হয়েছে? 367টা মেয়র ছিল, কয়জন গ্রেপ্তার হয়েছে? সিটি কর্পোরেশনের 8টা মেয়র ছিল, কয়জন গ্রেপ্তার হয়েছে? জেলা পরিষদের 64টা চেয়ারম্যান ছিল, কয়জন গ্রেপ্তার হয়েছে? অর্থাৎ আপনি কাউকে সুবিধা দিতে গিয়ে আজকে সম্পূর্ণ জাতিটাকে একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছেন। এমনও তো দেখি আমরা প্রতিনিয়ত জামিন হচ্ছে। হত্যা মামলায় যারা জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পোস্টধারী, তাদেরকে তো আজকে জামিন দিয়ে দিচ্ছে। আমি জানি না কেন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আছে, তারা কি ভূমিকা নেয় আমি জানি না। আমি অনেক আওয়ামী লীগের দেখেছি জামিন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি যদি আমাকে বলেন যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আপনি ভবিষ্যৎ কি দেখছেন? এইটা ভবিষ্যৎ হলে কি, আমি যেটা মনে করি, একটা আগামীতে একটা নির্বাচন হচ্ছে, প্রশাসনের কিছু ভূমিকা দেখানো দরকার। এবং আপনি দেখেন যে আর্মির দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের ইতিহাসে কিন্তু আর্মি কিন্তু এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নির্বাচনে যাচ্ছে। এর আগে কিন্তু তারা শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার মনে হয় তারা হয়তো একটু তাদের যদি পারফরমেন্স দেখাতে পারে, তাহলে জনমতে হয়তো একটা স্বস্তি ফিরে আসতে পারে। এইটাই হইতে আমার মনে হয়। নির্বাচনের আগের অবস্থা কি বলবেন? না, আগের অবস্থা বাংলাদেশে আমি বলেন, এই যে বিচ্ছিন্নভাবে হাদির উপর বিচ্ছিন্ন হাদির ঘটনা তো সংকেত, এই ঘটনাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে বর্তমানে যেই ধরনের উৎসাহ উদ্দীপনা সেন্টিমেন্ট আছে, এই ধরনের 2-4টা চোরাগুপ্তা হামলা করে নির্বাচনকে বানচাল করার কোনো ক্ষমতা নাই ওই শক্তি। রাসেল, আপনি কি বলবেন এটাতে, যে আপনি এই হান্টের ভবিষ্যৎ কি দেখছেন ফেজ 2? দেখেন, এই মোশাররফ ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন যে এই যে আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হচ্ছে তাদের জামিন হয়ে যাচ্ছে। আপনি কি আজকে একটা নিউজ দেখেছেন যে এই ফয়সাল, যে ছেলেটাকে শনাক্ত করা হয়েছে হাদির উপর গুলি করেছে, সন্দেহভাজন হিসেবে এই ফয়সাল 6 মাস আগে গ্রেপ্তার হয়েছিল অস্ত্র মামলায়, 2টা মামলা গ্রেপ্তার হয়েছিল সে তাকে জামিন করানো হয়েছে। এবং কে করিয়েছে খুব দুঃখজনক, আমি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার মোশাররফ ভাইকে সম্মান রেখে বলছি, বিএনপির আইন সম্পাদক কাইসার কামাল। আজকে আপনি এতে দেখেছেন যে উনি লয়ার ছিলেন, জেনে করেছেন নাকি না জেনে করেছেন এটা আমি বলছি না, কিন্তু তাহলে এই জায়গাটা যদি আপনি করেন নিজের স্বার্থে, পার্সোনাল স্বার্থে যদি আপনি কাজগুলো করেন,
তাহলে আপনি এই জুলাইয়ের যে বিপ্লবের সাথে তো আপনি বেইমানি করছেন। আমার কাছে খুব লাগে, দেখেন আমরা শেখ হাসিনা 17-18 বছর যে ন্যারেটিভ তৈরি করেছেন, আমরা রাজনৈতিক দলগুলো সেই ন্যারেটিভ থেকে বের হতে পারিনি। আমি তারেক রহমান সাহেবকে খুব খুব সম্মান করি। উনি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে ব্যক্তির বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা ছিলেন প্রধানমন্ত্রী, এমন কোনো ব্যক্তি কিন্তু বাংলাদেশে নেই, তিনি তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব রিসেন্টলি কয়টা বক্তব্য আমার কাছে আমি খুব মানে হয়েছে, আমি নিতে পারিনি। উনি যে ন্যারেটিভগুলো শেখ হাসিনা দাঁড় করিয়েছেন, উনি দেখেন একটা বক্তব্য উনি বলেছেন এই যে লক্ষ লক্ষ জামাতের লোকজন লক্ষ লক্ষ লোক, এই জামাতের নাম নেয়নি, উনি বলেছেন যে এই যে তারা লক্ষ লক্ষ এই 1971 সালে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এবং কি তিনি আরেকটা বক্তব্যে বলেছেন যে মৌলবাদরা বাংলাদেশে আবার শেখ হাসিনা যদি আমি রাসেল ভাই একটু বলি যে সালিম আমি একটু বলি, এই যে আমরা তো এটা আশা করি না। আমরা বেগম জিয়া যখন অসুস্থ, বিশেষ করেন জামাত শিবিরের প্রত্যেকটা থানায় উপজেলায় তারা জামাতের আমির সাহেব নিজেও দেখতে গিয়েছিলেন, দোয়া করেছে, দোয়ার মাহফিল করেছে কেন? তার মানে আমাদের মধ্যে তো হচ্ছে দেখেন বৈচিত্র্যতা থাকবে। পৃথিবীর সবচেয়ে বড় ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার ঐক্য। আমাদেরকে বুঝতে হবে আমাদের একটা কমন এনিমি আছে। সেই কমন এনিমিকে যদি আমরা বুঝতে না পারি, সেই কমন এনিমি হচ্ছে যারা পতিত স্বৈরশাসক, যারা চলে গিয়েছে। কিন্তু এই নিজেদের মধ্যে যদি আমরা সেই ন্যারেটিভকে নিয়ে আসি সামনে, তাহলে মনে করতে হবে বাংলাদেশে আবার আরেকটি দুর্ঘটনা ঘটতে যাবে। আসলে আমি এটার সাথে একটু অ্যাড করি, আপনি যেটা বলছিলেন অভিযোগ তারেক রহমান সম্বন্ধে, এই বক্তব্যটা আমি শুনেই বলছি, উনি ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছেন, সেটা আপনাদের প্রেক্ষাপট বা আপনারা ভাবছেন, আমরা হয়তো ভাবছি সেটা, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা কি ন্যারেটিভ দাঁড় করানো? নো। তাহলে আপনি সেটাকে আমি বলতে পারি কিন্তু কোনো দলের নাম আমি কিন্তু নেননি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, একটু বলি, দুই নাম্বার হচ্ছে যে তিনি কিন্তু বলেছেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেছেন সেই সময় কোন দল কি করেছিল তাদেরকে মানুষ জনগণ দেখেছে, এখন আবার এইগুলি আসছে। কথা হচ্ছে বিএনপিকে নিয়েও তো তুমুল রকমের ফেসবুকে স্ট্যাটাস, আপনার হচ্ছে বট বাহিনী তাদের বিভিন্ন ধরনের কমেন্টস করা, সেগুলি কিন্তু অহরহ করছে। সেগুলি নিয়েও কি আপনারা কি উদ্বিগ্ন? আমাকে এই বিষয়টা বলবেন। শেখ হাসিনা তো তার বাবাকে কিংবা শেখ হাসিনা নিজে মুক্তিযুদ্ধকে একক একটি পারিবারিক হিসাব চিন্তা করেছিল, সেই কারণে তাদের আমরা বলতে পারি ন্যারেটিভ, এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বা আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ হয়েছে, যে কারণে জুলাই অভ্যুত্থান হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে তারেক রহমানের বক্তব্য কি কোনো ন্যারেটিভ দাঁড় করাচ্ছে নাকি তিনি মুক্তিযুদ্ধের কথা যেই বলবে এখন তারাই কি ন্যারেটিভ দাঁড় করাবে? কি দেখেন আজকে এখন বিজয়ের মাস চলছে, আমাদের বিজয়ের মাস। আমি কিন্তু বক্তব্য শুরুতেই কিন্তু শহীদদের সম্মান রেখে কথা শুরু করেছি। আমি ওই দিনে যমুনা টিভিতে বলেছি বাংলাদেশের স্বাধীনতা বিজয়, যারা বাংলাদেশে বিশ্বাস করে তারা সবাই শহীদদের স্মরণ করবে, তারা মুক্তিযুদ্ধের স্মরণ করবে। আমি বলেছি বিজয় দিবস শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ওনারা হচ্ছে সন্ধ্যাতীত, ওনারা হচ্ছে প্রশ্নাতীত, ওনাদেরকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন ন্যারেটিভ দাঁড় করাবেন, আপনি ন্যারেটিভটা কেমন দাঁড় করিলেন? আপনি তারেক রহমান সাহেবের একটা বক্তব্য আমার খুব লেগেছে, উনি দুইটা বক্তব্য শুনেছি আমি। উনি যখন লন্ডনে এখনো আছেন, লন্ডনে যখন আওয়ামী লীগ ক্ষমতার সময়, তো উনি একবার ওনার এক নেতা বক্তব্য দিচ্ছিলেন যে 30 লক্ষ শহীদ হয়েছে বিজয় দিবসের প্রোগ্রামে। উনি হস্তক্ষেপ করেছেন বক্তব্য অবস্থায়, এই কি বলো 30 লক্ষ, 2-3 লক্ষ শহীদ হয়েছে। এবং উনি আরেকটা বক্তব্যে উনি নিজে বলেছেন যে আমরা যাদেরকে মন্ত্রী বানিয়েছি, আমরা যাদেরকে মন্ত্রী, শেখ হাসিনা বলেছে আমরা রাজাকার হাতে এই তুলেছি, আমরা যাদেরকে মন্ত্রী বানিয়েছি তাদের বিরুদ্ধে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান এবং কি পরবর্তী যে দালালাইন হয়েছে, সেই দালালাইনে একটি মামলাও তাদের বিরুদ্ধে হয়নি। তার মানে আপনি তো মেনে নিচ্ছেন, আপনি জামাতের যে দুজনকে মন্ত্রী বানিয়েছেন, আপনি তো মেনে নিচ্ছেন যে তারা রাজাকার ছিলেন না। কিন্তু আপনি যখন এই নতুন বাংলাদেশে এসে আপনি যখন তাদেরকে বলবেন যে এরা হচ্ছে লক্ষ লক্ষ, আপনি যেখানে আপনি 2-3 লক্ষ আপনি বলেছেন শহীদ হয়েছে, সেখানে জামাত যদি লক্ষ লক্ষকে মারে, তাহলে 2-3 লক্ষটা, এটা তো লক্ষ রূপে 30 লক্ষ হয়ে যায়। এই ব্যাপারে একটু বলতে তারেক রহমান সাহেব উনি তো উত্থাপন করেছেন। আপনি দেখেন আমাদের কিছু অহংকার আছে, বাংলাদেশ আমাদের অহংকার খুবই কম সময় আছে। এই মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এবং এখনো আমরা মনে করি বাংলাদেশটা টিকে থাকবে মুক্তিযুদ্ধের সেই ঐতিহ্যকে ধারণ করে। কেউ যদি আমাদের এই চেতনা থেকে দূরে চলে যায়, আমি মনে করি বাংলাদেশকে টিকে রাখা কোনোভাবেই সম্ভব না। যার জন্য আজকে অনেকে ধরেন, আজকে এই যে আমি রাসেল সাহেবকে বলি, আজকে জামাতের মতো লোকের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি যে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মধ্যে এমন কিছু বিভ্রান্তকরজনক বক্তব্য রাখে, কারণ আমরা তো মুক্তিযোদ্ধা ঘোষকের দল, সুতরাং আমরা সেই ব্যাপারে প্রতিবাদ করবো, এটাই তো স্বাভাবিক। কারণ যে কোনো মানুষের একটা অস্তিত্ব থাকবে, আপনি যদি অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে তো আপনার নিজেরই কোনো থাকবে না, পরিচয় থাকবে না। তো আজকে মুক্তিযুদ্ধ আমি মনে করি জামাতেরও এজন, আমরা বারবার আপনাদের আমির মানে জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ক্ষমা চেয়েছে না, ক্ষমা চাওয়া তো
৭৫ লক্ষ আমি ৭৯ মনে লক্ষ। করি। তা আজকে মুক্তিযুদ্ধের এই বিষয়টাকে আমরা বিএনপির পক্ষ থেকে তাহলে আবার যতবার- কেন আসবে যদি ক্ষমা না চেয়ে না থাকে, তাহলে আমি তোমরা বলছি, ওদেরকে কেন আমরা আবার কিন্তু আসবে? বারবার বলেছিলাম যে এই জিনিসটাকে জামাত ইসলামের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ক্ষমা চেয়ে এটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উচিত, অথচ তারাই কিন্তু এইগুলো এনে পড়ে। এই যেমন আপনি মনে করেন এই যে এই জি, সংকটটা জি। তৈরি হয়েছে কখন, আমি একটু মোশাররফ ভাই ধন্যবাদ, আমাদের সময় একটু একেবারে বলি। শেষ। রাসেল ভাই আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।